ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ২৭। রাত প্রায় ১১টা। ক্লান্ত শরীর আর হাতে খাবারের প্লেট নিয়ে ফারহাদ রুমে প্রবেশ করে। আয়নরা চলে যাওয়ার পর ফারহাদ গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাইরে। আর আসিলও রুম থেকে বের হয়নি, রাতের খাবারও খায়নি সে। কিছুক্ষণ আগে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে নানুর রুমে প্রবেশ করে ফারহাদ। আসিল যে আয়নের সাথে যায়নি আর সেটার পিছনে বড়সড় হাত ফারহাদের আছে এটা বুঝতে পেরে তিনি ফারহাদকে বেশ বকাঝকা করে। আর এটাও বলে যে আসিল সারা সন্ধ্যা রুম থেকে বের হয়নি আর রাতেও খায়নি। রুম জুড়ে অন্ধকার বিরাজমান। বাহিরের হলদেটে আলোক রশ্মি বেলকনি হতে প্রবেশ করেছে, তাতে আবছাভাবে রুমের পরিবেশ বোঝা যাচ্ছে। ফারহাদ এগিয়ে গিয়ে প্লেটটা সেন্টার টেবিলে রেখে শুভ্র আলো জ্বালিয়ে দেয় রুমের। ফারহাদের চোখ আটকে যায় বিছানার উপর। ব্ল্যাঙ্কেট বিধ্বস্ত অবস্থায় একপাশে পড়ে আছে, আর ঠিক বিছানার মাঝামাঝি হাত পা ছড়িয়ে অগোছালোভাবে শুয়ে আছে আসিল। টি শার্ট আর প্লাজো পরে থাকার সুবাদে দেখা যাচ্ছে হাঁটু অবধি উন্মুক্ত পা। পেটের উপর উঠে গেছে টি শার্ট। লম্বা চুল গড়াগড়ি খাচ্ছে বালিশ দূরে। ফারহাদের গলা শুকিয়ে আসতে কেমন মাতাল লাগছে। ঘুরপাক খাচ্ছে সবকিছু। হাত দিয়ে কপাল স্লাইড করে বিড়বিড় করে বলে, এই মেয়ে শুধরাবে না কোনোদিনও। শুতে চাইলে পালায় পালায় করে, যখন মনে করব নিজেকে সংযত রাখবো তখন নিজে এরকম উন্মুক্ত রূপ দেখে আমায় পাগল বানাবে। আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন শুয়ে আছে? জানে না এই রুমে আরও একজন আছে? ও বুঝেছি, আমার বিছানায় ঘুমাতে দেবে না বলে এই কারসাজি। এঞ্জেল, তুমি হয়তো ভুলে গেছো এই বাড়ি আমার, রুমও আমার, বিছানাটাও আমার, আর বিছানার উপর শুয়ে থাকা তুমিও আমার। বাঁকা হাসি দিয়ে এগিয়ে গেল খাটের দিকে। আসিলের পাশে বসে তার কপাল থেকে গলা অবধি স্লাইড করে। আসিল নড়ে চড়ে ওঠে। ফারহাদ গাঢ় ও গভীর স্বরে বলে, অ্যাঞ্জেল ওঠো, ডিনার করবে, গেট আপ অ্যাঞ্জেল। জানতো ডেভিল, ডিস্টার্ব করবেন না, ঘুমাতে দিন। আসিল ঘুমে আচ্ছন্ন জড়ানো গলায় ডেভিল নাম শুনে ফারহাদ যেন আকাশের শেষ সীমানায় পৌঁছে গেছে। তবে রে, আমাকে ডেভিল বলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফারহাদ আসিলকে ফট করে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ারের তলায় দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ছ্যাক করে উঠল আসিলের নরম শরীর, যেন এবার সে হুঁশে ফিরে পেল। ভিজে জবজবে হয়ে গেছে, কাঁপুনি আসছে ভীষণ। হঠাৎ এরকম কিছু হবে আসিল ভাবেনি। আসিল ফট করে সামনে তাকিয়ে দেখে ফারহাদ দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে আর স্ক্যান করছে আসিলের ভিজে যাওয়া ওঠানামা শরীর। আসিল এবার নিজের দিকে তাকিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। সাদা রঙের টি শার্টের মধ্যে দিয়ে তার অন্তর্বাসটা দেখা যাচ্ছে। দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা চালাচ্ছে। ফারহাদ আসিলের কাণ্ডে মুচকি হেসে এগিয়ে যায়। শাওয়ার বন্ধ করে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ঢেকে আর লাভ নেই, যা দেখার আমি দেখে ফেলেছি। তোমার ডেভিল বলাটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই এই শাস্তি। আর হ্যাঁ, এরপর থেকে সাদা জামার সাথে চকলেট রঙের ওটা পরবে না। ভ্রু নাচিয়ে ইশারা করে, না হলে সাদার সাথে চকলেট কালার ঠিক মানাচ্ছে না। আসিলের গলা থেকে কথা বেরোচ্ছে না, লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো, মনে হচ্ছে সেও পানির সাথে মিশে একাকার হয়ে যায়। এরই মধ্যে ফারহাদ আসিলের কাপড় নিয়ে এসে বাথরুমের ক্যাবিনেটের উপরে রেখে ফট করে আসিলের লাল সবুজ গালে চুমু এঁকে দিল আর বলল, লজ্জা পাওয়ার আরও সময় পাবে, এখন আপাতত চেঞ্জ করে বেরিয়ে আসো। ডিনার করনি, তাই ডিনার করতে হবে। এরকম হট হয়ে আমার সামনে থাকলে আমি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আসিল গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে ফারহাদের বেরিয়ে যাওয়ার দিকে। মানসিক সন্তুলন হিলে গেছে আসিলের। গভীর ঘুম পুরোপুরি কেটে গেছে তার। ফারহাদকে তার মারাত্মক রকমের গালাগালি দিতে ইচ্ছে করছে, কিন্তু রাতে বাজে কথা বলে মুখ নষ্ট করার একটু ইচ্ছা তার নেই। চেঞ্জ করে তাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে আসে। ফোন হাতে মাথা তুলে তাকায় ফারহাদ আসিলের দিকে। বিছানায় পা মুড়িয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে চুপ করে বসে আছে তার অ্যাঞ্জেল। হাত ধুয়ে চেয়ার নিয়ে আসিলের সামনে বসে ভাত মাখিয়ে আসিলের মুখের সামনে ধরে। আসিল মুখ ঘুরিয়ে নিল, গম্ভীর স্বরে বলল, আমি খাবো না। আমি তো তোমায় তা জিজ্ঞেস করিনি। জোরপূর্বক মুখে ভাত পুরে দিল আসিলের। আসিল কিছু প্রতিক্রিয়া করবে তার আগেই ফারহাদ গভীর স্বরে বলে, মুখ থেকে ভাত ফেললেই সেই ভাতই আবার আমি তুলে খাওয়াবো। ফারহাদের দেওয়া বাজে রকম হুমকিতে নাক মুখ কুঁচকে কোনো রকম ভাত গিলেই কিছু বলতে যাবে, তার আগে ফারহাদ আরেক লোকমা ভাত পুড়ে দিল। এভাবে আসিল খাওয়া শেষ করলো। তারপর ফারহাদ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। দেখলো আসিল আবার বিছানা দখল করে শুয়ে আছে। ফারহাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। বেডে বসে আসিলকে তার বাহুকক্ষ ধরে বাচ্চাদের মতো তুলে বসায় ঘুমানোর চেষ্টা করছিল আসিল। হঠাৎ এরকম তুলে বসিয়ে দেওয়াতে থতমত খেয়ে যায়।
কিছু বুঝে ওঠার আগেই ফারহাদ আসিলের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শান্ত গলায় বলে, ডেভিল বলেছ তাই পানিতে ভিজিয়েছি, আর এখন এর শাস্তি হচ্ছে তুমি সারা রাত আমার চুল টেনে দেবে। আবার এটা কিসের শাস্তি? বিস্মিত কণ্ঠে, মনে নেই ভাইকে দেখে আত্মহারা হয়ে আমার হাত কেমন ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়েছিলে? তারই শাস্তি। নাও শুরু করো, আর হাত যেন না থামে, না হলে। না হলে কি? ফারাদ এবার মাথা তুলে তাকায় আসিলের ভয়ে জড়ানো ফেস দেখে বাঁকা হাসি দিয়ে হাত উঁচিয়ে আসিলের গোলাপি রাঙা অধর স্লাইড করে বলে, রোমান্স করার মুড নেই, তাই সোজা তোমায় বেলকনিতে রেখে আসবো, কালকের স্বপ্ন আজ পূরণ করে দেব। তারপর সারা রাত ওখানেই কাটিও তুমি। আর ওই পাশে যে বড় তেঁতুল গাছটা আছে না, শুনেছি ওখানে নাকি অনেকে অনেক কিছু দেখেছে, মানে ওই জিন ভূত পেতনি ইত্যাদি। আমি অবশ্য ওইসব দেখিনি, তবে তুমি সারা রাত বাইরে থাকলে তোমার আর তার মধ্যে বন্ধুত্ব হয়েও যেতে পারে। আসিল এবার আঁতকে উঠল, থাই গ্লাস লাগানো বারান্দার দিকে একবার বাঁকা চোখে তাকালো, ভয়ে শরীর শিউরে ওঠে, তাড়াতাড়ি ফারাদের চুল টেনে দিতে থাকে, হাসার চেষ্টা করে বলল, না না, আমি ঘুমাবো না, শুধু আমায় বেলকনিতে রাখবেন না প্লিজ, আর লাইট অফ করবেন না। ফারহাদ ক্ষীণ হেসে আসিলের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, গুড গার্ল, শুধু অধিকার খাটাবে। ভীষণ আস্তে করে বলেও ফারহাদ শুনে ফেলে অভিমানী কণ্ঠ। হ্যাঁ, কণ্ঠ অভিমানী হলেও ফারহাদের তা ভালো লাগে, ভীষণ রকম ভালো লাগে। অধিকার না খাটানোর কোনো প্রশ্নই ওঠে না। আফটার অল তুমি আমার বিয়ে করা একমাত্র বউ। আর অধিকারের দেখলেই কি তুমি? আমি যদি অধিকার ফলাতে শুরু করি তাহলে তুমি আর আস্ত থাকবে না, বুঝলে? ফারহাদ কিছুটা থেমে আবার বলল, আর শোনো, কাল থেকে তুমি কলেজ যাবে। আসিলের হাত থেমে যায়। ফারহাদের প্রথম কথাগুলি আসিলকে অস্বস্তির মধ্যে ফেললেও শেষের কথাটি শুনে আসিল বিস্মিত হয়, অবাক হয়। জীবনের পরিস্থিতি তাকে এমন এক জায়গায় এসে দাঁড় করিয়েছে যে আসিল মনে করেছিল তার পড়াশোনা হয়তো অর্ধেক রয়ে যাবে অপূর্ণ তার ভাইয়ের স্বপ্ন। সে ভেবেছিল ফারহাদ তাকে আর পড়তে দেবে না। আসিল আবেগী হয়ে বলে, আপনি আপনি আমায় পড়তে দেবেন? জোর করে বিয়ে করেছি, তার মানে এটা নয় যে তোমার পড়াশোনা থেকে বঞ্চিত করব। তোমার হোস্টেল থেকে নাম কাটিয়ে দিয়েছি, তোমার সমস্ত বই খাতা ল্যাপটপ আরও যা যা আছে তা সব পাশের রুমে শিফট করে দিয়েছি। আসিল অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। ভীষণ খুশি হয় সে। ফারহাদকে ধন্যবাদ জানাবে, নাকি তার জীবন পাল্টে দেওয়ার জন্য, স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য দোষী করবে? আসিল হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বসল ফারহাদকে, জোর করে বিয়ে করেছেন কেন আমায়? ফারহাদ এবার আসিলের চোখে চোখ রাখে, গভীর চাহনি কটাক্ষ করে ফিসলে স্বরে বলে, জানিয়ে দিলে বিয়ে করতে রাজি হতে বুঝি? আসিল কিছু বলল না, কিছু বলতে পারল না। ফারহাদ তো সত্যিই বলেছে, তাকে জানালে সে কিছুতেই এই বিয়েতে রাজি হতো না, কিন্তু ফারহাদ তাকে বিয়ে করছেই বা কেন? কারণ কি? প্রশ্নটা দমিয়ে রাখল না, শান্ত গলায় প্রশ্নটি করেই ফেলল, আমায় বিয়ে করার কারণ। ফারহাদ ভারী নিঃশ্বাস টানল। আসিলের শরীরে সুঘ্রাণ প্রবেশ করলো নিজের সুঠাম শরীরে। হাতের বাঁধন শক্ত হলো, কোমরের চাপ বাড়ল, আসিলের নরম পেটে মুখ গুজে দিল। গরম নিঃশ্বাসগুলো পেটে এসে আশ্রয় নিচ্ছে। আসিলের পেট মোচড় দিল, কম্পনরত হাত দিয়ে চুল পুনরায় টেনে দিতে লাগলো। আশা করল না ফারহাদের উত্তরের। তখনই ফারহাদ একই অবস্থায় থেকে ব্যথিত ও নরম গলায় বলে, আমি অন্ধকার অ্যাঞ্জেল, আলোর ভীষণ প্রয়োজন ছিল এই শ্যাম মানবের জীবনে, তাই তোমায় বিয়ে করা। চমকে উঠল আসিল, শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে। কি ছিল ফারহাদের কথায়? কি বলতে বা বোঝাতে চাইল সে তার কথার মাধ্যমে? অসহায়তা ছিল ফারহাদের কণ্ঠস্বরে, নাকি মাদকতা, নাকি আসিলের প্রতি তার অনুভূতির সামান্য প্রকাশ? সে তো বলেছে আসিল তার জীবনের আলো, আর কোনো মানুষ তার জীবনের আলো তাকেই বলে যাকে সে ভালোবাসে। তার মানে কি ফারহাদ আসিলকে, আসিল ভাবছে, না সে ভাবতে বাধ্য হচ্ছে, কোনো মানুষ কি তার মায়ের পেট থেকেই খারাপ হয়ে জন্ম নেয়? কোনোদিন নয়। একাকিত্ব, পরিস্থিতি, দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ খারাপ পথ বেছে নেয়। সময় মানুষকে শক্ত করে তোলে, সব দিক থেকে বিষিয়ে যাওয়া সুন্দর মন একসময় কালো রং ধারণ করে। তার মানে ফারহাদের জীবনেও দুঃখ আছে, কষ্ট আছে? এই প্রশ্নের উত্তর আসিল জানে না, তবে সে জানতে চায়। আসিল অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারহাদের দিকে। ভারী নিঃশ্বাস ফেলছে সে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ক্লান্তি প্রকাশ পাচ্ছে তার শ্যামবর্ণ সুদর্শন মুখমণ্ডলে। কোমরের বাঁধন এখনো শক্ত অবস্থায়। কালো গোলাপ চিরকুট সেই বর্ষণ রাতের ফোনের কথা, যেখানে ঘুমের ঘরে আসিল ফারহাদকে বিস্ট বলেছিল, সেই কথাগুলি ভেবেই আসিল ক্ষীণ হাসে। ভালোবাসা কি মরে বা শেষ হয়? না তো, সেটা লুকিয়ে পড়ে, রাগ অভিমানের পাহাড়ের তলায় চাপা পড়ে, শেষ হয় না। হ্যাঁ, আসিলও ফারহাদকে ভালোবাসে,
খুব ভালোবাসে এই কৃষ্ণবর্ণ হৃদয়ের মানুষকে। আসিলের শুভ্রমাখা হৃদয়ে লালন করে এই পুরুষ। কিন্তু ওই যে সময়ের নির্মম পরিহাসে ঢাকা পড়েছিল তার ভালোবাসা। কিন্তু আসিল আবার ফারহাদকে মানবে, টেনে তুলবে, পুনরায় তার ভালোবাসাকে সুযোগ দেবে। ফারহাদের কষ্ট জানার, বোঝার আর দূর করার চেষ্টা করবে। বের করবে ফারহাদকে এই অন্ধকার বিরাজমান জীবন থেকে। ফারহাদ তাকে আলো বলেছে তার জীবনের। আলোর কাজ অন্ধকার দূর করার। আসিল তাই করবে, কারণ বিয়ে কোনো ছেলেখেলা নয়, এক পবিত্র বন্ধন। সূচনা হয় এক নতুন সকালের, সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ। থাই গ্লাস ভেদ করে মিষ্টি রোদ ফারহাদের মুখে এসে পড়ছে। পিটপিট করে চোখ খুলল, নিজের পেটের উপর ভারী কিছুর আভাস পেয়ে পাশে তাকালো ফারহাদ। বিচ্ছিন্ন অবস্থায় শুয়ে আছে আসিল, তার দুই পা ফারহাদের উপর টাইটানিক পোজ মেরে শুয়ে আছে সে। টাওয়াল অর্ধেক তার মাথা নিচে, অর্ধেক বিছানার নিচে ঝুলছে। ফারহাদ নাক মুখ সিটকায় বিড়বিড় করে বলে, ইস, ঘুমানোর কি ছিরি! এই মেয়ের উপর আমি আসক্ত হলাম কি করে! মাঝে মাঝে তাই ভাবি। ঘড়িতে 7টা 40। ফারহাদ উঠে আসিলকে ভালোভাবে শুয়ে দেয়। আজ ভীষণ ফুরফুরে লাগছে ফারহাদের। হয়তো ঘুম ভালো হয়েছে তাই। এই ভালো ঘুমের ক্রেডিট অবশ্যই আসিলকে যায়। কিছু না ভেবেই ঘুমন্ত আসিলের কপালে ঠোঁট ছোঁয়ায়। তারপর ফ্রেশ হয়ে ফারহাদ বেরিয়ে গেল রুম থেকে। কলিং বেলের শব্দে আয়নের ঘুম ভেঙে যায়। বিরক্ত নিয়ে ঘড়ির দিকে তাকায়। 8টা 40 বাজে। কাল সে 3:30টার পর বাড়ি ফিরেছে। ড্রেনে পড়ে থাকা এক লাশ এলাকার মানুষের উদ্ধার করে। সেই কেস নিয়ে তাকেই নিউজ স্টেশন করতে হয়। অনেক পর্যবেক্ষণের পর এক সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়। লোকটাকে শেষবারের মতো ফারহাদের এরিয়ার মেন রোডে দেখা গিয়েছিল। তারপর থেকে সে উধাও। আকাশ পাতাল চিন্তা করে আয়ন নিচে নেমে এলো। দরজা খুলতেই আয়েশা মিষ্টি হাসি দিয়ে সালাম করে। আয়নের মুড যেন চট করে ভালো হয়ে যায়, কিছুটা টেনশন মুক্ত হয়। হয়তো এটাই ভালোবাসার মানুষের প্রতি টান, ভরসা, সুখ। আয়েশার আয়ানকে পাশ কাটিয়ে ডাইনিং টেবিলে নিজের ব্যাগ রেখে জোর গলায় বলল, ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? যান, ফ্রেশ হয়ে আসুন। মা আপনার জন্য খাবার পাঠিয়েছে, আমিও খেয়ে আসিনি একসাথে খাবো বলে। আয়ানের হুঁশ ফিরল, দরজা বন্ধ করে মাথা চুলকে বলল, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটে আসছি। আয়েশা ফিক করে হেসে দিল। আয়ন উপরে চলে গেল। ততক্ষণে আয়েশা খাবার প্লেটে সাজিয়ে রাখতে লাগলো। কিছুক্ষণ পর আয়ন ব্লু টি শার্ট আর ট্রাউজারটা পরে নেমে আসলো। আয়েশা হাঁ করে তাকিয়ে আছে তার হবু স্বামীর দিকে। ইস, কি হ্যান্ডসাম লাগছে! আয়ন দুষ্টু হেসে আয়েশার মুখের সামনে তুড়ি বাজালো। কি, ওইভাবে কি দেখছো? না 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 না, কিছু না। লজ্জায় লাল হয়ে আয়ন ভ্রু নাচিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল, দেখো দেখো, তোমারই হবু বর। আয়েশা লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিছু বলল না। খাবারের প্লেট সামনে এগিয়ে দিয়ে আয়নের থেকে এক চেয়ার ছেড়ে বসলো সে। আয়ন ভ্রু কুঁচকে বলল, অত দূরে বসেছো কেন? আমার পাশের চেয়ারে বসো। আয়েশা আর কথা বাড়ালো না। এমনিতেও সে কিছুক্ষণ আগের ব্যবহারের জন্য লজ্জিত। আয়েশা আয়নের পাশের চেয়ারে বসলেও আয়ন চেয়ার টেনে আয়েশাকে নিজের একদম গা ঘেঁষে বসালো। আয়েশা চমকে গেলেও আবার ঠিক হয়ে যায়। খাওয়ার মাঝে আয়েশা বলে ওঠে, মা বলছিল কিছুদিন আমাদের বাড়িতেই আপনাকে থাকতে। আসিলও নেই আপনার। আয়েশাকে আর বলতে না দিয়ে সে নিজেই বলল, শ্বশুরবাড়ি বিয়ের আগে গিয়ে থাকলে জামাইয়ের সম্মান কমে যায়। আমার কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আমার সামনে তুমি ঘুরঘুর করবে, তখন কিন্তু আমি ভুলে কিছু করে বসবো। তাই সেরকম আছে থাক। আয়েশা মনে হয় এবার উড়াল দেবে দূর আকাশে। লজ্জার উপর আবার লজ্জা। ইস, কি লজ্জা! আনমনে খেতে গিয়ে আয়েশা কাঁচামরিচ চিবিয়ে ফেলে। ঠোঁট জিভ ঝালে আড়ষ্ট হয়ে যাওয়ার ফলে আয়েশার চোখ থেকে পানি বের হয়ে আসে। শুষ টানতে থাকে, লাল হয়ে যায় মুখ। আয়ন আয়েশার দিকে তাকিয়ে চমকে উঠল, তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল। পিঠে হাত বুলোতে বুলোতে বলল, খাওয়ার সময় মন কোথায় থাকে? দেখে খাবে না? এখন লাগলো তো ঝাল। পানি খাও, ভীষণ ঝাল লেগেছে। মধু চিনি আনবো? আয়েশার রাগ হলো, পানির গ্লাসটা রেখে বিড়বিড় করে বলল, আমি কি ইচ্ছে করে লঙ্কা খেয়েছি? আমায় বকছে বাজে লোক। অতই যখন চিন্তা, তো ওই সিনেমার মতো কিস করে ঝাল দূর করতে পারলো না কেন? চিনি মধু আনার জন্য উদ্যোগী আয়নের পা দুটো থেমে গেল। অবাক চোখে তাকিয়ে রইল আয়েশার দিকে। বলে কি এই মেয়ে? কারণ আয়েশা কথাটা বিড়বিড় করে বললেও আয়নের কানে সব এসেছে। চেয়ারটা এবার আয়েশার একদম নিকটে নিয়ে গেল। বসে পড়ল আয়েশার মুখোমুখি। ভড়কে গেল আয়েশা। উঠে যেতে গেলেও বাধাপ্রাপ্ত হয়ে আবার বসে পড়ল মেয়েটা। আয়ন হঠাৎ করে আয়েশার দুই গালে হাত রাখলো। চমকে উঠল মেয়েটা। আয়নের ঘোর লাগা চোখ আয়েশাকে কাঁপিয়ে তুলল। আয়ন শুনে ফেলেছে তার কথা। কিছু বলার জন্য উদ্যোগী হতেই আয়ন তার অধর দুটি চেপে ধরল আয়েশার নরম ঠোঁটে।
শুষে নিতে লাগলো তার ঝাল। চোখ দুটো রসগোল্লা হয়ে গেছে আয়েশার, ছাড়াতে চেয়েও পারছে না। আয়ন পেশেন্টলি কিস করছে আয়েশার ঠোঁটে। আয়েশা খামসে ধরে আয়নের বুকের কাছে টি শার্ট। শরীর শিউরে উঠছে, জীবনের প্রথম কিস বলে কথা। কাবাব মে হাড্ডি হলো আয়েশার চশমা। কিস করতে করতে বিরক্তির সাথে আর ব্যস্ত হাতে আয়ন আয়েশার চোখ থেকে চশমা খুলে টেবিলে রেখে মুখটা আরও একটু উঁচু করে ধরে আবারও মত্ত হয়ে যায় আয়েশার অধরে। কিন্তু এখানে ঘটল এক বিপত্তি। আয়েশার ঝাল কমাতে গিয়ে উল্টো আয়নেরই ঝাল লেগে গেল। চোখ মুখ কুঁচকে কিস করা থামিয়ে দিল। উহা করতে করতে এক গ্লাস পানি সাপাট করে দিল। আবার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল আয়ান, কিস করলে ঝাল কমে, কে বলেছে এটা তোমায়? নিয়ে এসো তাকে আমার সামনে, এখনই তার এনকাউন্টার করব। বলে আরও এক গ্লাস পানি ঢেলে দিল তার গলায়। কিন্তু এদিকে আয়েশার অবস্থা শোচনীয়। নতজানু হয়ে গেছে আয়েশা। মনে হচ্ছে আয়নের সামনে থেকে দৌড়ে পালিয়ে যেতে। লজ্জার উপর লজ্জা, আবার তার উপর আবার লজ্জা। আজ হয়তো আয়েশার লজ্জা দিবস। আজ থেকে তার অসময়ে অপ্রত্যাশিত কথা বলা আর সিনেমা দেখা বন্ধ, পুরোই বন্ধ। সাদা লুজ ফুল হাতা লেডিস শার্ট, লেদার জ্যাকেট, সাথে স্কার্ট, ম্যাচিং হিজাবে মারাত্মক রকম এর সুন্দর লাগছে আসিলকে। ড্রয়িং রুমে আসতেই নানু আসিলকে দেখে মুচকি হেসে বলল, বাহ, পরীকে তো একদম পরীর মতো সুন্দর দেখাচ্ছে। শুনলাম আজ থেকে তুমি কলেজ স্টার্ট করছো। জি নানু। খুব ভালো। আচ্ছা তুমি ফারহাদকে ডেকে আনো, ও সুইমিং পুলের কাছে আছে। সুইমিং পুলের নাম শুনে আসিল শিউরে উঠল, জ্যাকেটটা একটু টেনে ধরল শরীরের সাথে। কালকে রাতের কথা ভেবেই কাঁপুনি ছেয়ে গেল। ঘুম থেকে উঠে পুরো রুমে সে ফারহাদকে দেখতে পায়নি। রেজওয়ান ভিজে জবজবে গায়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসেছিল। আসিল রেজওয়ানের অবস্থা দেখে জোরে হেসে উঠল, হাসতে হাসতে পেট চেপে ধরে বলল, ভাইজান তোমার এই অবস্থা কেন? হা হা হা। হেসো না বনু, আমার অবস্থা একদম টাইট। আমি আর ভাই একসাথে জিম করছিলাম, কিন্তু ভাই হঠাৎ সুইমিং পুলে সুইমিং করার কথা বললো, আর আমি না করে দিই। কিন্তু ওটা তো ফারহাদ আহমেদ, আমার কথা শুনলই না, ধাক্কা দিয়ে ফেলে দিল পুলে। আর দেখো আমার এই অবস্থা। আসিলের হাসি থেমে গেল। খারাপ লাগলো রিজনের জন্য। বেচারা কিভাবে কাঁপছে ঠান্ডায়। আসিল অসহায় গলায় বলল, আচ্ছা বুঝলাম, এবার তুমি ভেতরে যাও ভাইজান। রেজন আর কথা বাড়ল না, কাঁপাকাঁপি করতে করতে ভিতরে চলে গেল। আসিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে নিজে নিজেই বকবক করতে করতে এগিয়ে গেল সুইমিং পুলের দিকে। নিজের স্টিল বডি বলে ভাবে সবারই স্টিল বডি, গন্ডার কোথাকার। শুনতে পাচ্ছি সব। আসিল এবার মাথা তুলে তাকালো। মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি আসিলের। হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ফারহাদ ভ্রু নাচাতেই আসিল ফট করে পিছনে ঘুরে দুই হাত মুখে চেপে ধরল। লজ্জায় লাল হয়ে গেছে সে। ইস, ছি, কি অসভ্য আপনি।